যতদূর যে চারিদিকে খবর পাচ্ছি সরকারও এটা চাইছেন। হ্যাঁ, তারা সরকার যদি এটা চান তাহলে তো একটা উত্তর আসবে যে হ্যাঁ, তার সিকিউরিটির দায়িত্ব জেল কর্তৃপক্ষ নেবে। বর্ধমান বিশ্ববিদ্যালয় বলুন কেন, কোনো বিশ্ববিদ্যালয়ের তো কাউকে সিকিউরিটি দেওয়ার কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। তো আমাদের তো সেই ইনফ্রাস্ট্রাকচার নেই বলে আমরা জানতে চেয়েছি যে যখন ক্লাস চলবে ফিজিক্যালি তখন তার সিকিউরিটির দায়িত্বটা জেল কর্তৃপক্ষ নেবে। আমাদেরকে এই এক লাইনটা জানাতে হবে। আর সুপারিনটেন্ডেন্ট অফ দ্য সংশোধনাগার যেটা, তার তো তিনি তো কর্তৃপক্ষ নন, ঠিক? কাজে কারা দপ্তরের একটা অনুমোদন লাগবে, এই দুটোই মেন। আর কোর্টের যেটা কোনো এই মর্মে কোনো নির্দেশিকা আছে কিনা সেটা আমরা এমনি জানতে চেয়েছি, না থাকলেও কোনো অসুবিধা নেই। সেটা তো আমার বিচার্য বিষয় না। তছরূপটা উপাচার্য করেছেন এই কথাটা বলিনি। উপাচার্য সময়ে ভালো করে লক্ষ্য করবেন, ভালো করে নিশ্চয়ই এতক্ষণ রেকর্ড হয়েছে, ওই সময়ে তছরূপটা হয়েছে উনার কার্যকালে। আগস্ট 2022 থেকে মার্চ 2023-এর মধ্যে 3বারে মোট 1,93,00,000 টাকা তছরূপ, এবং সেটা রিসেন্টলি ধরা পড়েছে, আন্তরিকভাবে আমরা সেটা ধরেছি। এবারে হচ্ছে যে সেই কিভাবে কি হয়েছে সেটা জানার জন্য এনকোয়ারি কমিটিটা তৈরি করা। কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একজন এক্স এমপ্লয়ি একটা কেস করেছে হাইকোর্টে। তাদের বক্তব্য যে কর্তৃপক্ষ নাকি কোনো ব্যবস্থাই নেয়। তো কর্তৃপক্ষ যে ব্যবস্থা নিয়েছে সেটা জানাবার প্রথম এবং ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল, একমাত্র প্ল্যাটফর্ম। সেখানে তো আমি জানাবো যে আমরা এই ব্যবস্থা নিয়েছি, তারপরে তারা মতামত দেবেন, সেই সমস্ত বিষয়ে আলোচনা হবে। তো ইসির মিটিং না হওয়ার জন্য সেগুলো হচ্ছে না। আমি তো ধরুন ডাকতে পারি এটা মনে করি ইসি দেখেছি। এবারে কেউ কেউ বলছেন ডাকতে পারি না, আমার তো বলার কিছু নেই। এবং সব থেকে বড় কথা, আমি সেপ্টেম্বর 2023-এ জয়েন করি, 4ই সেপ্টেম্বর জয়েন করি। আমি 13ই সেপ্টেম্বর একটা ইসির মিটিং করেছি এবং 13ই অক্টোবর একটা ইসির মিটিং করেছি। সেগুলো যদি বৈধ হয় তাহলে পরে এগুলো আমার ভাবার বিষয় নয়। আহ, আমি তাকে একজন ছাত্রই ভাবি, আর 5জন ছাত্রের মধ্যে সে ছাত্র। সে কাজ করবে, পড়াশোনা করবে, লাইব্রেরি কনসাল্ট করবে, যে বিষয়টা অনেকেই হয়তো ভাবেন। সবাই হয়তো ভাবছেন ইন্টারনেট দেখলে পরে এইসব হয়ে যায়। ইন্টারনেটে বহু ভুল তথ্য থাকে। বছরের পর বছর লাইব্রেরি করে আমরা পিএইচডি করেছি, লাইব্রেরিতে বসে থেকেছি ঘন্টার পর ঘন্টা, ধুলো মেখেছি। তো তাকে লাইব্রেরিও কনসাল্ট করতে হবে, শুধু কোর্স ওয়ার্ক করা নয়। টাইম টু টাইম ডিপার্টমেন্টে আসতে হবে, গাইডের সঙ্গে কথা বলতে হবে। তো সেগুলোর ব্যবস্থা জেল কর্তৃপক্ষ করবে নিশ্চয়ই। কারণ তারা যখন সদিচ্ছা দেখিয়েছে, তখন আমার তার থেকে অনেক বেশি সদিচ্ছা আছে। কারণ একজন ছাত্রকে পড়াবার জন্যই তো বিশ্ববিদ্যালয়, এই তো শিক্ষাঙ্গন। কেউ পড়তে চাইবে তাকে বাধা দেওয়ার কোনো প্রশ্নই নেই। শুধু শুধু অকারণে উদ্দেশ্য প্রণোদিত ভাবে জল ঘোলা করা। আবার রিপিট করছি, উদ্দেশ্য প্রণোদিত ভাবে কেউ একজন কুণাল বাবুকে ভুল তথ্য দিয়ে পরিবেশন করেছেন। কুণাল বাবুকে আমি শ্রদ্ধা জানিয়ে বলছি, বিনীতভাবে বলছি যে উনি হয়তো সবটা না জেনে এই মন্তব্য করেছেন। সবটা জানলে পরে উনি এই মন্তব্য করতেন না, এটা আমি আশা করি। উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে ভুল খবর দেওয়া। পিএইচডি অ্যাডমিশন না, আমাদের বিশ্ববিদ্যালয়ে 39টা সাবজেক্ট আছে, 38টা সাবজেক্টে অ্যাডমিশন চলছে। তাহলে একটা সাবজেক্টে স্থগিত। এবং আমরা যেহেতু তার নাম একে আছে, তাকে বাদ দিয়ে আমরা কেন অ্যাডমিশন নেবো অন্যদের? আমরা এক থেকে অ্যাডমিশন নেবো, সেই জন্য কয়েকদিন স্থগিত। হ্যাঁ, উত্তর পাইনি এখন। আমি বললাম যে আমি 9 তারিখ সম্ভব নয়, এই সমস্ত কারণে ইসির মিটিং ডাকা হয়েছিল। আবার রিপিট করছি, ইসির মিটিং ডাকার পেছনে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো স্বার্থ নেই। দ্বিতীয় যে বিষয় এবং শেষ বিষয়,
অর্ণব দাম একটি পিএইচডি করতে চেয়ে দরখাস্ত করেছিলেন এবং হুগলি জেলার সংশোধনাগারের সুপারিনটেন্ডেন্ট সেটা ফরওয়ার্ড করেছিলেন। বিচারাধীন বন্দি না ভেবে তাকে একজন ছাত্র ভেবেছি, যা আমার স্বভাবজাত। এই জন্য আমি সঙ্গে সঙ্গে অর্ণবের ইন্টারভিউতে বসার ব্যবস্থা করে দিই। ছাত্র দরদি এবং শিক্ষানুরাগী হিসেবেই আমার পরিচিতি। ইন্টারভিউ হবার পর মেরিট লিস্ট আমার কাছে আসা মাত্রই সানন্দে তাতে অ্যাপ্রুভাল দিই এবং রেজাল্ট পাবলিশ হয়। এটাও আমার সদিচ্ছার পরিচয়। এখানে বিভাগের আন্তরিকতার বা ইতিবাচকতার কোনো প্রশ্ন নেই। এর মধ্যে কিছু বিষয় সামনে আসে, তার মধ্যে অর্ণবের সিকিউরিটি ডিউরিং ফিজিক্যালি কমেন্সিং কোর্স ওয়ার্ক, যেটা ইউজিসির নিয়ম অনুযায়ী কম্পালসারি টাস্ক। দ্বিতীয়টি, সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে কারা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো অনুমোদন আছে কিনা এবং এই মর্মে কোর্টের কোনো নির্দেশিকা আছে কিনা। 9 তারিখে সংশোধনাগার কর্তৃপক্ষকে আমাদের মাননীয় রেজিস্ট্রার একটি ইমেল পাঠান একটি ইমেল আইডিতে। অপর একটি ইমেল আইডি যোগ করে 10ই জুলাই দুটি ইমেল আইডিতে আবার একটি চিঠি পাঠানো হয়, একই চিঠি। উত্তরের অপেক্ষায় আছি। উত্তর এলেই ইতিহাস বিভাগের পিএইচডি অ্যাডমিশন শুরু হবে। আমাদের সদিচ্ছা আছে, আন্তরিকতা আছে বলেই ইতিহাস বিভাগের পুরো বিষয়টিকেই আমরা কিছুদিনের জন্য স্থগিত রেখেছি। উল্লেখ করা ভালো যে বিএ, বিএসসি, এমএ, এমএসসি পরীক্ষা খুব অল্প সময়ের মধ্যে সেমিস্টারগুলো শুরু হয়, শেষ হয়, কিন্তু পিএইচডি করবার জন্য 3 বছরের আগে থিসিস জমা দেওয়া যায় না এবং 6 বছরের মধ্যে থিসিস জমা দিতে হয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী। তাই 10-20 দিন পেছনে সামনে হলে পরে খুব একটা কোনো অসুবিধা হয় না। আর যারা ফেলোশিপ হোল্ডার, যেদিন থেকে তাদের এই অ্যাডমিশন শুরু হবে, তারা সেদিন থেকেই 4 বছর বা 5 বছর তাদের যে অ্যালটমেন্ট সেই অনুযায়ী তারা ফেলোশিপ পাবেন, কোনোভাবেই তারা ডিপ্রাইভ হবেন না। আমি আশা করি খুব শীঘ্রই অর্ণব দাম পিএইচডিতে অ্যাডমিশন নেবে এবং একজন শিক্ষানুরাগী হিসেবে আমি আনন্দ লাভ করব। অ্যাকচুয়ালি এরপর বিভাগের আন্তরিকতা দেখানোর বিষয়টা শুরু হবে। বিভাগ কতটা আন্তরিকতা এবং ইতিবাচকতা দেখাচ্ছে সেদিকে আশা করি সকলের নজর থাকবে। নমস্কার।